সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্রীড়া ভাষ্যকার, বিশ্লেষক, বেতার ও টেলিভিশন মোহাম্মদ শামসুল ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে ক্রীড়া ভাষ্যকার হিসেবে পথ চলার শুরুটা কিভাবে হয়েছে? ক্রীড়া ধারা বর্ণনা একটি বিশেষায়িত শিল্প। যেহেতু নিজে খেলাধুলা করতাম স্কুল জীবনে, কলেজ জীবনে, তো পাশাপাশি খেলার ধারা বর্ণনা শোনা হতো। যেহেতু খেলা দেশি বিদেশি সব খেলায় ফলো করতাম, বোথ ক্রিকেট ফুটবল বেসিক্যালি। তো ওই জায়গা থেকে একটা সময় মনে হলো কলেজে পড়তে পড়তে যে আমি তো স্পোর্টস কমেন্ট্রিটা বেশ ভালো লাগছে, শুনছি, এনজয় করছি, এই কাজটা তো আমিও করতে পারি। তখন থেকে আসলে এর বীজ বপিত হয়েছিল আমার ধারণা, এবং পরবর্তীতে আস্তে আস্তে স্থানীয় পর্যায়ে কাজ করা শুরু করলাম। একটা পর্যায়ে গিয়ে ইউনিভার্সিটিতে নিজে খেলতাম, একই ম্যাচের নিজে কমেন্ট্রিও করেছি কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে। একটা পর্যায়ে গিয়ে 1999 সালে আমি বাংলাদেশ বেতারে স্থানীয় যে ক্রীড়া পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানটা হতো সেখানে সুযোগ পেলাম, এবং তারপর আর আসলে পেছন ফিরে তাকাতে হয়নি। বিডিআর সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেল, স্পোর্টস নিয়ে কথা বলা শুরু করলাম। 2003 সালে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বেতারের একজন এনলিস্টেড ক্রীড়া ভাষ্যকার হিসেবে পথ চলা শুরু করেছি, আজও চলছি। একজন ক্রীড়া ভাষ্যকার হওয়ার জন্য আসলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং অভিজ্ঞতা কতটা থাকা প্রয়োজন? ওই যে আগেই বলছিলাম, ক্রীড়া ধারা বর্ণনা একটি বিশেষায়িত শিল্প। যে কোনো কাজের জন্য অভিজ্ঞতা তো অ্যাডেড অ্যাডভান্টেজ। ইন দ্যাট সেন্স খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড যদি কারো থাকে তো এইটা তার জন্য বাড়তি সুবিধা। খেলার নিয়মকানুনগুলো, কলকৌশলগুলো, ম্যাচের টানাপোড়েনের মুহূর্তগুলো কেমন হয়, কীভাবে খেলোয়াড়রা এবং ওই ধরনের টাফ সিচুয়েশনগুলো খেলোয়াড়রা কীভাবে হ্যান্ডেল করেন, এই বিষয়গুলো একজন কমেন্টেটর যদি তার কথকতায় শ্রোতা দর্শকের সামনে নিয়ে আসতে পারেন তো এটা যারা এন্ড ইউজার থাকে তাদের জন্য বেশ উপভোগ্য হয়ে ওঠে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে অভিজ্ঞতা মাস্ট। কাজ করতে করতেই হয়তো অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা নিয়ে তো আর কেউ জন্মায় না। আর যোগ্যতার কথা বলছিলেন, যোগ্যতা একাডেমিক্যালি যদি আমরা ভাবি সিম্পল গ্র্যাজুয়েশন, তবে হ্যাঁ খেলাধুলা সম্পর্কে আপনার একটা ব্যাপক অগাধ জ্ঞান থাকতে হবে এবং ওই লেভেলের একটা প্যাশন থাকতে হবে যে নিয়মিত স্পোর্টস ফলো করব। প্রত্যেকটা খেলাধুলারই কিন্তু আপডেটেশন হচ্ছে ইন টার্মস অফ দেয়ার রুলস, রেগুলেশনস, ফরমেশনস, কোচিং পদ্ধতি। সো এই বিষয়গুলোর সাথে নিয়মিত আপডেটেড থাকা, পড়াশোনা করা, ওই কৌতূহলী মন থাকা যে নতুন কি আসছে আমি সব রপ্ত করব, এবং সেইগুলো আপনার কমেন্ট্রিতে কাজে লাগবে। এখন তো আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে একটা পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন এসেছে। সেই জায়গা থেকে ক্রীড়াঙ্গনের কি পরিবর্তন চান? হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুবাদে আমরা দেখছি যে সর্বত্রই একটা পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের কথা আমি যদি বলি, ক্রীড়াঙ্গনের মানুষ আমরা, ক্রীড়াঙ্গনে ডেফিনেটলি ক্রিকেট বোর্ডকে ঘিরে গণদাবি ছিল প্রেসিডেন্ট পরিবর্তন করতে হবে, এই বোর্ডটাকে ঢেলে সাজাতে হবে। ফুটবলেও তাই, দীর্ঘদিনের কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি রয়ে গেছেন, বিভিন্ন রকমের ইলেকশন মেকানিজম করে সেই দুয়ারটা ভাঙতে হবে, নতুন কাউকে আসার সুযোগ করে দিতে হবে। নতুন মানুষ মানে নতুন চিন্তাভাবনা এবং সামনে এগিয়ে যাওয়ার একটা পথ সুগম হয়। তো যে কোনো পরিবর্তনই আমার মনে হয় ভালোর জন্যে হয়। তো সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে ক্রিকেট বোর্ডে তো একটা ভালো রদবদল হয়ে গেল। একেবারে টপ মোস্ট পজিশনে সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, যিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ক্রিকেটের মানুষ, ইনস আউট জানেন ক্রিকেটের, কোথায় দুর্বলতা, কোথায় সবলতা, কি কাজ করতে হবে ক্রিকেটকে সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে। তো সেই রকম একজন মানুষ যেহেতু নতুন করে দায়িত্ব পেলেন, তা আমরা আশায় স্বপ্ন দেখছি যে ভালো কিছু হবে বাংলাদেশের ক্রিকেটে। আরও একজন এসছেন, আমরা যাকে ক্রিকেট পাড়ায় স্যার হিসেবে জানি, নাজমুল আবেদিন ফাহিম স্যার। তিনি আসলে অনেক খেলোয়াড়েরই কোচ বর্তমান সময়ে যারা ন্যাশনাল টিমে খেলছে। তো উনি ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখেন, জ্ঞান রাখেন এবং খুবই আপ টু ডেট একজন মানুষ। তো এই দুজনের ইনক্লুশনস এবং বোর্ডে এখনও যারা রয়ে গেছেন, আরও কিছু পরিবর্তন হয়তো কামিং ডে যে হবে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ক্রিকেট নিয়ে অনেক কাজ করবার আছে, সেই জায়গাগুলোতে আশু পরিবর্তন দেখব আমরা এবারে। আচ্ছা, আপনার একটু ধারাভাষ্য শুনতে চাই, যদি ইনস্ট্যান্ট একটু আমাদেরকে একটু শোনাতেন। বোলিংয়ে শরীফুল এবং ব্যাটিংয়ে বাবর আজম। শরীফুল বাঁহাতি পেস বোলার, যাচ্ছেন প্রতিপক্ষ দলের
সেরা ব্যাটার বাবর আজম, ডানহাতি ব্যাটার, তার বিরুদ্ধে ওভার দ্য উইকেট ক্লোজ টু দ্য স্টাম্প বল করলেন, অফ করিডোরে ছিল, একটু খাটো লেংথের বল, অফ স্টাম্পের সামান্য বাইরে, বাবর আজম দেখে শুনে ছেড়ে দিলেন। দ্বিতীয় বলটি নিয়ে যাচ্ছেন আবারও শরীফুল, এবারে গুড লেংথ বল ভেতরের দিকে আসছিল, মিস করলেন বাবর আজম, বোল্ড আউট হয়ে গেলেন। বাংলাদেশ প্রথম সাফল্য পেল এই ম্যাচের প্রথম ইনিংসে, 0 রানে 1 উইকেট পাকিস্তানের। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে ঠিক স্পিড রেখে স্পিড বাড়ানো, ভয়েসের স্পিড কমানো এবং সেই সাথে এই যে ব্রেইনটাকে বেশ শার্প রাখা, যে কোথায় কখন কি হচ্ছে, বলিংটা কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড একদম নোটিস করা, এই বিষয়টা আসলে রপ্ত করতে কেমন সময় লেগেছে? ওই যে বললাম, নিজে যেহেতু খেলাধুলা করেছি, খেলাটা শৈশব থেকে খুব ক্লোজলি ফলো করতাম, তো ওইটা আমাকে দারুণভাবে হেল্প করেছে। আর হ্যাঁ, শার্পনেস তো দরকারি, যে কোনো শার্প মানুষ খুব দ্রুত যে কোনো বিষয় রপ্ত করতে পারে এবং তদ অনুযায়ী প্রেজেন্ট করতে পারে। আর আপনি কণ্ঠের যে ব্যাপারটা বললেন, মডুলেশন, স্পোর্টস কমেন্ট্রিতে এইটার ব্যবহার না অনেক বেশি। নাটক কিংবা অভিনয়ে যেমন অনেকটা সুযোগ থাকে মডুলেশন করবার সিচুয়েশন ওয়াইজ, তো কমেন্ট্রিতে এটা আরও বেশি, কেননা মাঠের খেলার উত্তাপটা আমার কণ্ঠে আমি যদি নিজে ধারণ করতে পারি, সেটাই তো আমি ট্রান্সফার করছি আমার শ্রোতা দর্শকদের কাছে। তো আমি যেভাবে উপলব্ধি করছি খেলাটা, ঠিক সেইভাবে যদি আমি কণ্ঠে তুলে আনতে পারি, দ্যাট উইল বি মোর এনজয়েবল ফর দ্য ক্রাউড। আচ্ছা, নতুন বোর্ড ক্রিকেটের উন্নতিতে আসলে কোন কোন দিকগুলো বেশি অগ্রাধিকার পাবে বলে আপনি মনে করেন? না, আমরা ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদের স্টেটমেন্ট শুনেছি, নাজমুল আবেদিন ফাহিমের স্টেটমেন্ট শুনেছি, একাধিক সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডে আগের থেকেই ছিলেন, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু, কিংবা প্রধান নির্বাচক আছেন এখন গাজী আশরাফ হোসেন লিপু, এরা সবাই কিন্তু নিজ নিজ জায়গায় ক্রিকেটের এক একজন দক্ষ মানুষ। কিন্তু আমার ব্যক্তিগত দক্ষতা যদি দলীয় সমঝোতার ভিত্তিতে একটা ইউনিক গোল অ্যাচিভ করবার জন্য অ্যাজ এ টিম খেলতে না পারি, তাহলে তো টিম জিতবে না। হয়তো কোনো পার্টিকুলার এরিয়াতে আমি জিতে গেলাম, কোনো একটা পার্টিকুলার ম্যাচ জিতলাম, তো অ্যাজ এ টিম ওভারঅল ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি আমরা ধারালো করতে পারি, উন্নত করতে পারি, তাহলেই ক্রিকেট এগোবে। সেক্ষেত্রে প্রায়োরিটি বেসিসে ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটাকে উন্নত করতে হবে। বাংলাদেশের ক্রিকেটে ক্লাব ক্রিকেটের যে পলিটিক্সটা আছে সেটা ভেঙে দিয়ে নিউট্রাল পজিশনে নিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম আম্পায়ারকে কিনে নিয়ে ম্যাচ নিজেদের অনুকূলে ফলাফল নিয়ে আসার যে রেওয়াজ আগের সন্ধ্যায় হয়েছে, এখানে দিনের পর দিন হয়েছে, এই জায়গাগুলো ভেঙে আম্পায়ারদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, যাতে ফেয়ার ম্যাচ তারা পরিচালনা করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তরুণ প্রজন্মের প্রত্যেকটি খেলোয়াড়কে ওই আত্মবিশ্বাসটা বোর্ডের তরফ থেকে দিতে হবে যে হ্যাঁ, ভালো খেললে তোমার জন্য সামনে সুযোগ আছে। এই জায়গাগুলোতে কাজ করতে হবে এবং ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। ঢাকা কেন্দ্রিক মিরপুরে বসে ক্রিকেট নিয়ে শুধু ন্যাশনাল টিম নিয়ে ভাবলে হবে না। বয়সভিত্তিক দলগুলো, কলেজ ক্রিকেট, স্কুল ক্রিকেট, ইউনিভার্সিটি ক্রিকেট, সর্বস্তরে সামগ্রিক ক্রিকেটের ডালপালা গজিয়ে আমরা যদি বিন্যাস করতে পারি, তখন ক্রিকেট থেকে আমরা, ক্রিকেট ইজ এ কালচার, ইউ হ্যাভ টু ডেভেলপ ইট ডে বাই ডে। আচ্ছা, এবারে নারী বিশ্বকাপ নিয়ে একটু জানতে চাই। দেখেন, নারী বিশ্বকাপ তো আমরা হোস্ট করার কথাই ছিল, কিন্তু এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আইসিসিও ভেবেছে, আমরাও চেষ্টা করছিলাম, কিন্তু যা হয় ভালোর জন্যে হয়। এরকম একটা টালমাটাল অবস্থায় আপনি জানেন যে যারা দুর্বৃত্তকারী, সন্ত্রাসী, তারা কিন্তু এই ইন্টারন্যাশনাল কোনো টিমের উপর আঘাত হানার চেষ্টা করবে। কোনো না কোনো কারণে যদি কোনো মিসহ্যাপস হতো এখানে আয়োজন করতে গিয়ে, সেটা কিন্তু আমাদের ওভারঅল ক্রিকেটে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তো। তো ওই জায়গা থেকে আইসিসির নিরাপদ ভেবে ইউএইতে সরিয়ে নিয়েছে। বাংলাদেশের পিচ কন্ডিশনস, ইউএই এর পিচ কন্ডিশনস খুব বেশি তারতম্য হবে না। আমরা হাবিবুল বাশার সুমনের স্টেটমেন্টও আজকে শুনলাম। তো ওই জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের যে ধরনের প্রিপারেশন ওয়ার্ল্ড কাপকে ঘিরে ছিল, শুধু হোম ক্রাউডতে তারা পাবে না, হোম ভেন্যুতে তারা খেলতে পারছে না, বাট ওভারঅল প্রিপারেশন এবং এক্সপেকটেশনস আগের মতোই আছে। তো এক্সপেকটেশনসটা কী? নারীদের ক্রিকেটে আপনি জানেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই তিনটা টিম রিয়েলি সুপেরিয়র দ্যান এনি আদার টিমস। সো বাংলাদেশ যদি একটা দুটো ম্যাচ জেতে, একটু বেটার ক্রিকেট খেলে, কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে বাংলাদেশের মেয়েরা আসন্ন বিশ্বকাপে, আই উইল বি হ্যাপি।
তার মানে আমরা প্রত্যাশা করতেই পারি যে তারা বিশ্বকাপে অনেক ভালো খেলবে ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি। আচ্ছা, আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? দেখুন, আমাদের তো অনেক স্বপ্ন, লাল সবুজের এই পতাকার বাংলাদেশ বিশ্ব মানচিত্রে প্রতিটি সেক্টরে পথ করে উড়ুক, ঔজ্জ্বল্যের সাথে উড়ুক। আমি যেহেতু ক্রীড়াঙ্গনের মানুষ, বাংলাদেশকে আগামী দিনে যে কোনো একটা আইসিসি ইভেন্টে হোক, সেটা T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওডিআই চ্যাম্পিয়নশিপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, যে কোনো একটা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়া দেখতে চায়, তাহলে মানে আগামীর বাংলাদেশ এইরকম হলে আমার ভালো লাগবে। আচ্ছা, এবং আমাদের বাংলাদেশে কিন্তু এখন দেখা যায় যে স্কুল কলেজে খেলার মাঠটা বেশ একটা পাওয়া যায় না, খুব কম জায়গাতে খেলার মাঠ আছে। সেই ক্ষেত্রে আপনি যেহেতু একটা স্পোর্টসের সেক্টরের মানুষ, আপনার কাছে কি মনে হয় মাঠ থাকাটা জরুরি কতটুকু, এবং সেই ক্ষেত্রে আসলে কি কি স্টেপ নেওয়া যেতে পারে? এটা তো খুবই চমৎকার একটা ইস্যু আপনি আমাকে জাগিয়ে দিলেন। আপনি যদি বাইরের দেশে দেখেন, উন্নত দেশে একাডেমিক ইনস্টিটিউটগুলোতে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আমি ইউরোপের কথা বলছি, উন্নত বিশ্বে, ইভেন ইন্ডিয়াতেও। তো যে কোনো স্কুল কলেজের সাথে মাঠ হচ্ছে ম্যান্ডেটরি। মাঠ শুধু থাকলেই হবে না, ওইটার নিয়মিত চর্চা করতে হবে, ব্যবহার করতে হবে, অর্থাৎ খেলার জন্য ব্যবহার করতে হবে। ক্রীড়া উপযোগী মাঠটাকে মসৃণ রাখতে হবে, নিয়মিত পরিচর্যাও হতে হবে। তো ঢাকা কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের নানা রকমের সীমাবদ্ধতা আছে, প্রচুর জনসংখ্যা, জায়গা কম, সেক্ষেত্রে অনেকে হয়তো মাঠের ব্যবস্থা করতে পারেনি। কিন্তু যে মাঠগুলো এক্সিস্টিং আছে সেইগুলো কতটা যথোপযুক্তভাবে আমরা মোস্ট ইউজ করতে পারছি কিনা, এইটা নিশ্চিত করতে হবে। মফস্বলে কিন্তু মাঠ সমস্যা না, আপনি জানেন জেলা শহরগুলোতে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই অলমোস্ট মাঠ আছে, কিন্তু সেইগুলো ব্যবহার হয় না। তো ওই জায়গায় ব্যবহারের প্রতি আমাদের গুরুত্ব বাড়াতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আই হোপ দর্শকরা পছন্দ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে অনেক শুভকামনা। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ATN বাংলাকে। আমার বিশ্বাস খেলাধুলা নিয়ে আমাদের এই আলাপচারিতা দর্শকরা এনজয় করবে। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।